কিন্তু সুন্দরবন কলেজ অফ টেকনোলজি ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কাছের ও দূরের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আহ, আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের যেহেতু পরীক্ষার পরবর্তী আপনাদের ভাইয়া পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল আছে, এই জন্য কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বা ক্লাস নেব বা আলোচনা করব। এর আগে আমি বলে রাখছি, যদিও প্রতিদিন প্রতিটা ক্লাসে আপনাদেরকে আহ, এটা বলা হয়ে থাকে যে যে যেহেতু আপনারা এসেছেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের এই যে কোর্সের একটা ডিপ্লোমা করতে, তাহলে আর এটা আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে অর্থাৎ পেশাগত জীবনে কাজে লাগানোর জন্য। তাই এই কাজে যেতে হলে এই সাবজেক্ট সম্পর্কে যদি আপনার ভালো একটা ধারণা না থাকে তাহলে কিন্তু অনেকটা আহ, ঘাট মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা যে ঘাটতিটা থাকে আপনার পেশাগত জীবনে অনেকটা বাধার সম্মুখীন হতে হয়। তা যে জিনিসগুলো মূল জিনিস, যে ফান্ডামেন্টাল বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে, তাই না? তাহলে এখানে আমি আবার একটু রিভিউ করছি, যেহেতু আপনাদের প্র্যাকটিক্যাল ভাইবার বিষয়টি আছে সেজন্য। তা আপনারা একটু মনোযোগী হন। সেটি হচ্ছে, প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমরা কোন বিষয়ের উপর কোর্স করতে এসেছি। সেটি হচ্ছে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। এখানে দুটা বিষয় আছে, গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান। তা আমরা আগে জানবো যে আমরা লাইব্রেরিটা কি, লাইব্রেরি কাকে বলে, লাইব্রেরি কত প্রকার, লাইব্রেরিতে যিনি কর্মরত ব্যক্তি থাকেন তাকে কি বলা হয়, সেটি কি একটা পেশা, মানে এরকম আর কি বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে, জানতে হবে। অলরেডি আপনারা অনেকেই জেনে গেছেন, তারপরেও আমি বলছি যে লাইব্রেরি কি। আসলে আমরা যদি আমাদের অতীত ইতিহাস দেখি তাহলে দেখি যে মানুষ সূচনা লগ্নের দিকে তাকায়, তখন কিন্তু মানুষ কিন্তু খুবই একটা বর্বর জীবন যাপন করতো। কিছুটা অন্ধকার যুগেই তারা বসবাস করতেন। সেখানে কি করতেন তারা কিন্তু প্রথমেই কিন্তু তারা সমাজবদ্ধভাবে বসবাস করতো না, বিশৃঙ্খল জীবনযাপন করতো। পরবর্তীতে তারা যখন সমাজবদ্ধ জীবনযাপনে আসতে শুরু করলো, তখন তারা কিন্তু আস্তে 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 সভ্যতার দিকে ধাবিত হতে শুরু করলো। তাদের চিন্তা চেতনারও অনেক ডেভেলপ হলো। তখন চিন্তা করেছে যে আমরা যেটা জানি, প্রত্যেকটা মানুষের মধ্যে যখন সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেন তার মধ্যে কিছু কিছু সৃষ্টিশীল বিষয় দিয়েই কিন্তু পৃথিবীতে তারা আসেন। তাদের এই যে তাদের যে সৃজনশীল চিন্তা ভাবনা, তাদের মধ্যে যে মেধা আছে, যে মনন আছে, যে বুদ্ধিবৃত্তি চর্চা আছে, এইগুলোকে তারা চিন্তা করেছে যে আমরা একে অপরের সাথে শেয়ার করব, সেটাকে ধরে রাখার চেষ্টা করব, পরবর্তী বংশধররা যেন সেটা জানতে পারে, সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে, শিখতে পারে। এইভাবে আস্তে আস্তে তাদের জীবনকে যেন আলোকিত জীবনের দিকে নিতে পারে। এই চিন্তা চেতনা থেকেই কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হয়েছে কি, প্রথমে সৃষ্টি হয়েছে সমাজ। সমাজের কিন্তু এটা কিন্তু ইতিহাস, আমরা সঠিক ইতিহাস কিন্তু বলতে পারবো না যে আসলে কবে কোথায় কখন কিভাবে যে সমাজের উৎপত্তি হয়েছিল, কিভাবে এর মানে শুরুটা হয়েছিল, এটা সঠিক আমরা ইতিহাস বলতেও পারি না। আবার ঠিক লাইব্রেরি কিভাবে মানে সূত্রপাত হয়েছিল তার সঠিক ইতিহাস কিন্তু আমরা জানি না। তবে মানুষের প্রয়োজনে যে সৃষ্টি হয়েছে এটা আমরা অনুধাবন করতে পারি। তবে কি, মানুষ কেন প্রয়োজনে সৃষ্টি করেছে, যে দেখেন একটার সাথে একটা কিন্তু চলে আসছে। এই দেখেন গ্রন্থাগারটা যখন সৃষ্টির আহ, আমরা এটা অ্যানালাইসিস করছি, পাশাপাশি কিন্তু সমাজটা চলে এসেছে। কারণ আমরা মানুষ কিন্তু সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করি এবং করেও থাকি। তা এই সমাজবদ্ধ ভাবে বসবাস করাটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। এটা হচ্ছে অনেক দিনের চেষ্টার ফসল আর কি। তা যখন সমাজবদ্ধভাবে বসবাস করতে শুরু করেছে, সভ্যতার দিকে এবারে এগিয়ে যাওয়ার
যেতে শুরু করেছে, তখন কিন্তু তাদের চিন্তা চেতনা মানে কাজ করেছে যে আমাদের এই চিন্তা চেতনাকে কিভাবে সংগ্রহ এবং সংরক্ষণ করা যায়, আর সেই চিন্তা যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম যেন আলোয় আলোকিত হয়। কিসের আলোয়? শিক্ষার আলোয়, জ্ঞানের আলোয়। এই জ্ঞানের আলোয় আলোকিত হয়, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে মতবাদ, তাদের যে দর্শন, সেটাকে যেন তারা মানে জানতে পারে। এই জানানোর পদ্ধতি বা এই জানানোটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু আস্তে আস্তে একটা মানে মাধ্যম খুঁজেছে, আর সেই মাধ্যমটা হচ্ছে কিন্তু গ্রন্থাগার। সেই গ্রন্থাগারটা কি? সেই যে তাদের যে জ্ঞান গরিমা যেখানে যে যা লিপিবদ্ধ করেছে, সেটাকে সংগ্রহ এবং সংরক্ষণ করার একটা পন্থা বা অবলম্বন তারা খোঁজার চেষ্টা করেছে, আর তারই ধারাবাহিকতায় তৈরি হয়েছে গ্রন্থাগার, যেখানে আহ, সমস্ত জ্ঞান সামগ্রীকে সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়, যাতে করে পাঠক তার সেখানে সেই জ্ঞান সামগ্রীর চর্চা করে তারা শিক্ষার আলোকে, জ্ঞানের আলোকে আলোকিত হতে পারে, দেশ সমাজ তথা জাতিকে সভ্য শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারে। তা ঠিক এই মানসিকতা থেকেই কিন্তু আস্তে আস্তে কি হয়েছে, লাইব্রেরির উৎপত্তি হয়েছে। তাহলে আমরা একবার দেখতে পারি যে লাইব্রেরি তাহলে একটা সুন্দর একটা সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে লাইব্রেরি বলতে কি বুঝি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লাইব্রেরি এমন একটি প্রতিষ্ঠান যেখানে কি করা হয়, বই পুস্তক সংগ্রহ করা হয়, সেটিকে সুন্দরভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, এবং শুধু সংগ্রহ এবং সংরক্ষণ করলে হবে না, সেটাকে সুন্দরভাবে বিন্যাসের ব্যবস্থা করতে হবে, আর ওই সংরক্ষিত সামগ্রী জ্ঞান চর্চার কাজে ব্যবহার করতে হবে। তাহলে দেখেন যে লাইব্রেরি যে স্টোর হাউস অফ নলেজ, গ্রন্থাগারকে বলা হয় জ্ঞানের ভান্ডার, ফর ডিসমিনেশন অফ দ্যাট নলেজ, অর্থাৎ ওই জ্ঞান বিতরণের কাজে ব্যবহার করা হয়। তাহলে দেখেন লাইব্রেরি এমন একটা প্রতিষ্ঠান যেখানে বই পুস্তক সংগ্রহ করা হয়, সুন্দরভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, এবং ওই সংরক্ষিত সামগ্রী কি করা হয়, জ্ঞান বিতরণের কাজে ব্যবহার করা হয়। তাহলে দেখেন লাইব্রেরি কিন্তু শুধু বইয়ের একটা সুন্দর সংগ্রহশালা না, শুধু সংগ্রহ করলেই হবে না, সেটা প্রপার ইউটিলাইজ হতে হবে, তার সুন্দর ব্যবহার হতে হবে, যাতে করে যারা পাঠক আসবেন তারা উপকৃত হবেন, তারা জ্ঞান অর্জন করতে পারবেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। তা মূলত এই লাইব্রেরি কিন্তু একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখন একটা প্রশ্ন হতে পারে, দেখা যায় যে আমরা বিভিন্ন বইয়ের দোকানকে কিন্তু কি লেখা থাকে যে এটা একটা পপি লাইব্রেরি, আব্দুল্লাহ অ্যান্ড সন্স লাইব্রেরি, এরকম আছে না, বিভিন্ন বইয়ের দোকানে কিন্তু লাইব্রেরি বলা হয়ে থাকে, সচরাচর বলা হয়ে থাকে, কিন্তু আসলে দেখতে হবে যে বইয়ের দোকানটাকে কি আসলে লাইব্রেরি বলা যাবে? বইয়ের দোকানটা কিন্তু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর লাইব্রেরি আমি বলেছি এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। সুতরাং ব্যবসায়িক প্রতিষ্ঠান তার আর্থিক দিকটা চিন্তা ভাবনা করবে, আর সেবামূলক প্রতিষ্ঠানটা কি করবে, যে এখানে পাঠকরা আসবে, বই পড়বে এবং জ্ঞান অর্জন করবে। তাই মানে এই জ্ঞান অর্জনে সহযোগিতা করার জন্যই কিন্তু এই লাইব্রেরির জন্ম হয়েছে। তাহলে এই এই জন্যে এই যে সেবাদান মূলত একটি সেবামূলক প্রতিষ্ঠান, এই সেবাদান করাটাই হচ্ছে তার মূল লক্ষ্য। কিন্তু বইয়ের দোকানের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে বই বিক্রি করব, আমি আর্থিকভাবে বেনিফিট হব, তার মানে ওর আর্থিক দিকটাই তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তা এটা তাহলে দুটো প্রতিষ্ঠান, তাহলে একটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান আর একটা হলো সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে বইয়ের দোকান কখনোই লাইব্রেরি হতে পারে না। সুতরাং আমরা সহজেই বলতে পারি যে লাইব্রেরি কিন্তু একটা মূলত সেবামূলক প্রতিষ্ঠান, বইয়ের দোকান কখনোই লাইব্রেরি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখি লাইব্রেরি কত প্রকার এবং কি কি। লাইব্রেরি মূলত 4 প্রকার। একটা হচ্ছে পাবলিক লাইব্রেরি, একটা হচ্ছে একাডেমিক লাইব্রেরি, তারপর হচ্ছে জাতীয় লাইব্রেরি, আর শিক্ষা হচ্ছে বিশেষ লাইব্রেরি। আবার যারা অনেকে আছেন যারা ব্যক্তিগত উদ্যোগে নিজের পরিবারেই একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেন, সেই সমস্ত লাইব্রেরিকে পারিবারিক লাইব্রেরি বা ব্যক্তিগত লাইব্রেরি বলা হয়ে থাকে। সাধারণত আমরা যখন আমরা দেখি
সুধীজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তিরা সাধারণত বাড়িতেই কিন্তু একটা করে লাইব্রেরি প্রতিষ্ঠা করে থাকেন। আমরা যদি আমাদের ইতিহাস দেখি, অর্থাৎ কবি সাহিত্যিক দিকে তাকাই, তাহলে দেখি যারা আমাদের এই বর্তমান অতীত থেকে এই পর্যন্ত যারা বিখ্যাত হয়ে আছেন, যে সমস্ত কবি সাহিত্যিক দার্শনিক বৈজ্ঞানিক সবারই দেখা যায়, সবাই কিন্তু আহ, তাদের বাড়িতে একটা করে লাইব্রেরি করেছিলেন। সেই লাইব্রেরিটাকে বলা হয় পারিবারিক বা ব্যক্তিগত লাইব্রেরি। এখন বলি পাবলিক লাইব্রেরিটা কি। পাবলিক লাইব্রেরি, পাবলিক কথাটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। পাবলিক অর্থ হচ্ছে জন, জন বা গণ, মানে জনগণের জন্য যেটা, সবার জন্য যেটা, সেই এখানে এখানে সমাজের সকল শ্রেণীর মানুষ, ধনী দরিদ্র, শিশু বৃদ্ধ কিশোর, তারপরে হচ্ছে এখানে শিক্ষক ছাত্র, বা এক কথা বুদ্ধিজীবী, তারপরে হচ্ছে ব্যবসায়ী, অন্যান্য পেশাজীবী মানুষ, মানে সমাজের সকল শ্রেণীর মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, সবাই যে লাইব্রেরিটা ব্যবহার করে জ্ঞান অর্জন করতে পারেন, সেই লাইব্রেরিকে মানে জনগণের লাইব্রেরি বা পাবলিক লাইব্রেরি বলা হয়ে থাকে। এটি সাধারণত সরকার কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। আমাদের দেশের প্রেক্ষাপটের দিকে তাকাই, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা পর্যায়ে একটা করে পাবলিক লাইব্রেরি রয়েছে। ঠিক তদ্রূপ আমাদের সাতক্ষীরাতেও একটি পাবলিক লাইব্রেরি রয়েছে, যেটি শহীদ আব্দুল রাজ্জাক পার্কে অবস্থিত আর কি। তা এই পাবলিক লাইব্রেরি যেহেতু সবার জন্য উন্মুক্ত, সকল শ্রেণীর মানুষ এখানে শিক্ষা লাভ করার অধিকার আছে বা রাখে, সেই জন্য এই লাইব্রেরিকে জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এখন হচ্ছে আপনাদের ভাইভাতেও কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে অনেক সময় যে ম্যাডাম, বিশ্ববিদ্যালয় বলা হয় কোন লাইব্রেরিকে। হ্যাঁ বলেন। ম্যাডাম রঙ্গনাথন সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ বলছি, আমি শ্রেণী বিভাগটা একটু ঠিক করে বলে নেই, তারপর বলছি। আহ, শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি, মনে করেন যে এটা সুন্দরবন কলেজ অফ টেকনোলজি, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে যে লাইব্রেরিটা রয়েছে, এটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান লাইব্রেরি, অর্থাৎ একাডেমিক লাইব্রেরি। এটাও কিন্তু আপনাদের অনেক সময় ভাইভাতেও কিন্তু জিজ্ঞাসা করা হয় যে একাডেমিক লাইব্রেরির উদাহরণ দেন, বা আপনি যে এই প্রতিষ্ঠানে আছেন এটা কি লাইব্রেরি, এই প্রতিষ্ঠানে যে লাইব্রেরিটা আছে। তো এটি যেহেতু একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, সেই জন্য এই প্রতিষ্ঠানের যে লাইব্রেরিটা আছে সেটা শিক্ষামূলক শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি বলা হয় বা একাডেমিক লাইব্রেরি বলা হয়। তাহলে যে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যেমন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়, এই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে লাইব্রেরিটা গড়ে ওঠে সেটাকে একাডেমিক লাইব্রেরি বা শিক্ষামূলক প্রতিষ্ঠানের লাইব্রেরি বলা হয়ে থাকে। আর জাতীয় লাইব্রেরি হচ্ছে যে একটা দেশের জাতীয় বলতে যা কিছু বোঝায়, জাতীয় শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য সভ্যতা যা কিছুই আছে না কেন, যা কিছুই বলি না কেন, সেই সমস্ত ধারক এবং বাহক হচ্ছে জাতীয় লাইব্রেরি। এটি সরকার কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে যে জাতীয় লাইব্রেরিটা ঢাকার আগারগাঁয়ে প্রতিষ্ঠিত। আর বিশেষ লাইব্রেরি, বিশেষটা হচ্ছে নামটা দিয়েই আমরা বুঝতে পারছি স্পেশাল বা বিশেষ, অর্থাৎ বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের সাথে যে লাইব্রেরি গড়ে ওঠে সেটাকে বলা হয় বিশেষ লাইব্রেরি বা বিশেষ গ্রন্থাগার। সেটি কেমন হতে পারে? আণবিক শক্তি কমিশন, ধান গবেষণা ইনস্টিটিউট, সংসদ ভবন, তারপরে এরকম হচ্ছে বিভিন্ন বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের সাথে যে লাইব্রেরি গড়ে ওঠে তাকে বিশেষ লাইব্রেরি বলা। যেমন আণবিক শক্তি কমিশনের যে লাইব্রেরিটা সেটাকে বলা হয় ওই আণবিক শক্তি কমিশনের গ্রন্থাগার। সেখানে যারা ব্যবহারকারী থাকেন তারা হচ্ছেন ওই প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা থাকেন, তারাই হচ্ছে ওই লাইব্রেরি সাধারণত ব্যবহার করে থাকেন। অর্থাৎ যে যে প্রতিষ্ঠানের সাথে লাইব্রেরিটা গড়ে ওঠে সেই প্রতিষ্ঠানের ব্যবহারকারীরা, মানে কর্মকর্তা কর্মচারী বা শিক্ষক যাই থাকেন না কেন, সেখানে কিন্তু তারাই ওটা ব্যবহার করে থাকেন। আর আর একটা কি বললাম,
হ্যাঁ বলছি, আর পারিবারিকটা তো বললামই। তো এই হচ্ছে লাইব্রেরির শ্রেণীবিভাগ, মূলত 4 ভাগ, যেটা আমরা বললাম। জনগণের বিশ্ববিদ্যালয় বলা হয় যেটা পাবলিক লাইব্রেরিকে, পাবলিক লাইব্রেরি, একাডেমিক লাইব্রেরি, জাতীয় লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, আর একটা হচ্ছে স্পেশাল লাইব্রেরি। এই মূলত 4টা লাইব্রেরি। এখন আপনি যেটা বললেন যে এস আর রঙ্গনাথন, ভারতীয় জি উপমহাদেশে, ম্যাডাম। হ্যাঁ ভারতীয় উপমহাদেশে গ্রন্থাগার বিজ্ঞানের জনক বলা হয় ডক্টর এস আর রঙ্গনাথন, যার পুরো নাম হচ্ছে ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথন। ইনি পেশায় ছিলেন একজন গ্রন্থাগারিক, কিন্তু গ্রন্থাগার জগতের বিভিন্ন দিক নিয়ে তিনি বিভিন্ন গবেষণা, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, সব মানে বিভিন্ন জায়গায় তিনি তার পদচারণা, তার চেষ্টা, তার গবেষণা সবকিছু মিলাইয়ে তিনি গ্রন্থাগারের যে 5টি মূল সূত্রের উদ্ভাবক তিনি, যেটিকে বলা হয় 5 লস অফ লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি। এই পঞ্চনীতির উদ্ভাবক হলেন ডক্টর এস আর রঙ্গনাথন। এর নাম হচ্ছে ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথন। ইনি হচ্ছেন ভারতীয় উপমহাদেশে গ্রন্থাগার বিজ্ঞানের জনক। আর কিছু জানার আছে? এবং পঞ্চনীতির উদ্ভাবক। ম্যাডাম কত সালে এটা প্রতিষ্ঠিত হয় বিষয়ে কোনটা? তিনি তিনি কত সালে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করেন, মানে এই না, মর্মে তিনি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেননি, তিনি লাইব্রেরির একজন লাইব্রেরিয়ান ছিলেন। আহ, কিন্তু এই যে লাইব্রেরিয়ানের যে একটা প্রতিষ্ঠা আছে না, যেটা এটা ওনার সাথে কি রিলেটেড, না এমনি এর আগের থেকে প্রতিষ্ঠিত সেটা? কি লাইব্রেরি যে একটা প্রতিষ্ঠিত শোনা আছে না, লাইব্রেরি? কত আমি কিন্তু সালে? আগে আলোচনা করেছি, বলছি যে এই লাইব্রেরি যে কবে, কোথায়, কখন, কিভাবে সৃষ্টি হয়েছে তার সঠিক ইতিহাস কিন্তু পাওয়া যায় না, বা আমরা বলতে পারবো না। কিন্তু আচ্ছা আচ্ছা। তার যে আছে, যে তার যে ধারাবাহিকতা আছে, তার যে ইতিহাস আছে, সেই ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মানুষ যেখান থেকে সমাজবদ্ধ বা সামাজিক জীব হিসেবে বাঁচতে শুরু করেছে, তখন তারা অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য, অর্থাৎ আলো বলতে কোন আলো? জ্ঞানের আলো, আলোকিত হয়ে তাদের সমাজ ব্যবস্থা বা সমাজকে সভ্যতার আলোকে আলোকিত করার জন্য তাদের প্রয়োজন হয়েছে জ্ঞান। আর এই জ্ঞান সংরক্ষণ করার প্রয়োজন তারা অনুভব করেছে। আর এই সংরক্ষণ তাগিদেই কিন্তু আস্তে আস্তে তারা গ্রন্থাগার করেছে বা সৃষ্টি করেছে। বুঝতে পেরেছেন? তারই জি ধারাবাহিকতায়, কারণ মানুষ, মনে করেন আপনি আমি যা বলছি, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের মধ্যে যে মেধা আছে, সেই মেধাকে যদি আমি রেখে যেতে না পারি, সংরক্ষণ করে না যেতে পারি, তাহলে কিন্তু সে পাবে না। সেটা কিন্তু কি হবে, কালের গর্ভে বিলীন হয়ে যাবে। সেটাকে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করতে হবে সুন্দরভাবে। আর সেই সংরক্ষণের ব্যবস্থা কিন্তু করা হয় কোথায়? এই লাইব্রেরিতে। এই লাইব্রেরিতে দেখেন সমস্ত বিষয়, আপনি যদি তাকান বাইরের দিকে তাহলে দেখবেন বড় বড় লাইব্রেরিতে কি করে, তাদের ইতিহাস, তাদের যে অতীত ঐতিহ্য ছিল, যে ওই অতীত বই যা কিছু ছিল, সে কিন্তু ওই গ্রন্থাগারে সংগ্রহ করে এবং সংরক্ষণ করেছে। আমরা যদি আমাদের প্রাচীন বিভিন্ন লাইব্রেরির কথা বলি, আশুরবনের ম্যাডাম, লাইব্রেরি, ওই আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার, প্রাথমিক পারগামাম লাইব্রেরি, আপনি দেখবেন সেই ইতিহাস দেখবেন যে ওই সমস্ত যত রাজা বাদশারা ছিলেন অতীতে, যে ইতিহাসগুলো দেখেন, প্রত্যেকটা ইতিহাস যদি দেখেন, তো প্রত্যেকের ইতিহাস দেখলে দেখবেন ওই সমস্ত রাজা বাদশারা, আগে যে সমস্ত কবি সাহিত্যিক ছিলেন, তারা কিন্তু সবাই অত্যন্ত জ্ঞান পিপাসু ছিলেন। এবং তাদের ব্যক্তিগত মহাফিজখানা বলতেন, মানে দপ্তরখানা আর কি, সেখানে কিন্তু তারা ওই বিভিন্ন কবি সাহিত্যিকদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, মানে কালেকশন করে নিয়ে আসতেন, যা কি করার জন্য, জ্ঞান চর্চা করার জন্য। তাহলে তারা কতটা জ্ঞান পিপাসু ছিলেন, যে কারণে তাদের রাজসভায় কিন্তু প্রত্যেকটা একটা করে লাইব্রেরি ছিল, এবং সেই লাইব্রেরিগুলো তৎকালীন বিশ্ববিখ্যাত লাইব্রেরিতে পরিণত হয়েছে। যেমন সম্রাট আশুরবাণী পাল, তিনি যখন ছিলেন, এটা হচ্ছে খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর পূর্বের কথা বলছি, খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর পূর্বের, ভালো করে খেয়াল করবেন আপনি, খ্রিস্টের জি জন্মের 3000 বছর পূর্বের ইতিহাস। সেটা হচ্ছে যখন হলো মানুষ ভালো করে লিখতেও পারতো না, প্রাচীন লিখন উপকরণ টরণ যখন শুরু হলো, তার আগে, এটা হচ্ছে
ওই তৎকালীন সময়ে যে সময় যে সমস্ত লাইব্রেরি ছিল তার মধ্যে যেটা মানে বিখ্যাত লাইব্রেরি, সেটা হচ্ছে সম্রাট আশুরবাণী পালের লাইব্রেরি। ওই আশুরবাণী পাল তিনি ছিলেন কি একজন সম্রাট, কিন্তু যদিও তিনি রাজ্য শাসন করতেন, হ্যাঁ তিনি যোদ্ধা ছিলেন, অনেক যুদ্ধ বিগ্রহ হতো, হ্যাঁ তিনি একজন শাসক ছিলেন, কিন্তু তিনি সর্বোপরি কি ছিলেন একজন একজন ভালো গ্রন্থাগারিক আর কি। কারণ তিনি তার লাইব্রেরির কর্ণধার হিসেবে এই লাইব্রেরি পরিচালনা করতেন। আর এই পরিচালনা করার জন্য তিনি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেছিলেন। বুঝতে পেরেছেন? এই জি এই ম্যাডাম, আমাদের আর একটা প্রাচীন লাইব্রেরির বিভিন্ন ইতিহাস আছে। ম্যাডাম, আপাতত এটা বুঝতে পারছি। আর একটা হ্যাঁ বিষয় একটু ক্লিয়ার করবেন ম্যাডাম, যে আমাদের কোন একটা স্কুল বা মাদ্রাসার যখন গ্রন্থাগারের দায়িত্ব পড়বে, তখন আমরা এই বইগুলো কিভাবে নাম্বারিং করব, কিভাবে কোন রাখবো, বা এটা কি প্র্যাকটিক্যালি আমাদের কি কোনো শেখানো হবে? হ্যাঁ, এটা হচ্ছে শোনেন, আপনি কি ডিপ্লোমা করেছেন? জি জি। ডিপ্লোমা করেছেন, তা আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল। একটা হচ্ছে ক্লাসিফিকেশনের উপরে, আর একটা হচ্ছে ক্যাটালগিং এর উপরে, বুঝছেন? সেটাই জি আপনার থিওরির মানে কোর্স কোর্স নেম হচ্ছে অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন থিওরি, আর জি একটা ছিল অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং থিওরি। ওই অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশনের প্র্যাকটিক্যাল ছিল, আর অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশনের আর অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং একটা প্র্যাকটিক্যাল ছিল। এখন আমি কিন্তু ওইভাবে আসতেছিলাম যে লাইব্রেরিটা কি, লাইব্রেরি শ্রেণীবিভাগ কি, লাইব্রেরি কি একটা পেশা, তারপরে লাইব্রেরিটা পেশা না, লাইব্রেরিয়ানটা কি একটা পেশা, লাইব্রেরি এবং লাইব্রেরিয়ানেরও পার্থক্য আছে। এখন ওই লাইব্রেরিতে যে বই পুস্তকগুলো সংগ্রহ করবেন, সেই সংগ্রহগুলোকে কিভাবে সুন্দর করে সাজাতে হয়, সেই সাজাতে গেলে ওটা জি নিয়ম লাগে। জি বুঝতে জি পেরেছেন? এই জি নিয়মগুলোই হচ্ছে আপনার ওই ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ নাম্বার অনুযায়ী কিন্তু আপনার বইগুলো লাইব্রেরিতে আপনার শেলফে বলেন আলমারিতে বলেন শ্রেণীবিন্যাস করা হয়। জি জি হ্যাঁ, আর ক্যাটালগটা কি? ক্যাটালগ হচ্ছে, মনে করেন আপনি রবীন্দ্রনাথের বই খুঁজছেন কি হুমায়ুন আহমেদের বই খুঁজছেন, এখন বড় যেটা বড় হচ্ছে বইতে ক্যাটাগরি অনেক আকারে কালেকশন, সাজানো হয়। না জি জি অনেক কালেকশন আছে। এখন অত জি মনে করেন রবীন্দ্রনাথের হয়তো 500 কালেকশন আছে, সেখানে জি ওখান থেকে আপনার কাঙ্ক্ষিত তথ্যটা যদি পান, পেতে চান, তাহলে তো আপনি যেটা দিবেন সেটা তো ওইভাবে পাওয়া যাবে না। এই জন্য আপনার লিখিত একটা তথ্য দিতে হবে। সেটা কি? যে ওই বইয়ের নাম, রাইটারের নাম এবং বইয়ের একটা নাম্বার দিতে হবে। ওই নাম্বার দিলে যারা কর্মরত থাকেন ওনারা তাৎক্ষণিকভাবে আপনার প্রশ্নের সমাধানটা দিতে পারবে, অর্থাৎ আপনি যে বইটা খুঁজছেন সে বইটা আপনাকে দিতে পারবে। এই জন্যে যে নাম্বারটা দেয়া হয় ওইটাকে বলা হয় ক্লাসিফিকেশন নাম্বার। আর আপনি যে তথ্যটা দিচ্ছেন বই পাওয়ার জন্যে সেটাকে বলা হয় ক্যাটালগ। জি বুঝেছেন? জি এই ক্যাটালগটা আচ্ছা। আপনি যে তথ্যটা জি জি দিলেন, এটা একটা নির্দিষ্ট মাপের কার্ডের মধ্যে তথ্যগুলো উপস্থাপন করা হয়। এই জি, তাহলে নির্দিষ্ট এখানে মাপের এক কথায়, তথ্যটা, হ্যাঁ বলেন। ম্যাডাম এখানে এক কথায় যেটা বুঝতে পারছি, যে যে তথ্যটা দেবো সেটা হচ্ছে ক্যাটালগ, ক্যাটালগ, আর যে নাম্বারটা দেবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ক্লাসিফিকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। শ্রেণীকরণ নাম্বার। এখন ওই আচ্ছা আচ্ছা। শ্রেণীকরণ নাম্বারের যিনি উদ্ভাবক, এই ক্লাসিফিকেশন মানে ডিডিসি অনুযায়ী আমরা তো শ্রেণীকরণ করে থাকি। ডিডিসি, জি ডিউ ডেসিমাল ক্লাসিফিকেশন, ফুল মিনিং জি ডিডিসি, ডিউ ডেসিমাল ক্লাসিফিকেশন। এই ডিউ অর্থাৎ এনার পুরা নাম হচ্ছে মেলভিল ডিউ। এই মেলভিল ডিউ নামক একজন তথ্য বিজ্ঞানী, তিনি এই ডিডিসি ব্যবস্থা প্রবর্তক। ঠিক আছে? জি তার নাম অনুসারেই এই ডিউ ডেসিমাল ক্লাসিফিকেশন নাম করা হয়েছে। ডিউ হচ্ছে তার নাম, আর ডেসিমাল হলো দশমিক, আর ক্লাসিফিকেশন হচ্ছে শ্রেণীকরণ। তাহলে ডিউ দশমিক শ্রেণীকরণ পদ্ধতি, মানে ওই ওনার নাম অনুসারে এই পদ্ধতিটার নামকরণ করা হয়েছে। আর ক্যাটালগটা বললাম যে ক্যাটালগটা, আর আপনি বলছিলেন যে এস আর রঙ্গনাথন, উনি ওই যে জি 5 laws অফ লাইব্রেরি সায়েন্স, এই যে মানে গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি, যে পঞ্চনীতির উপরেই পুরা গ্রন্থাগারের যাবতীয় কার্যক্রম
নিহিত আছে। ঠিক আছে। এই পঞ্চনীতির উদ্ভাবক উদ্ভাবক হচ্ছেন ডক্টর এস আর রঙ্গনাথন। ওনার পুরো নাম হচ্ছে ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথন। জি। বুঝতে পেরেছেন? এখন এটি এটি যখন সূত্র আকারে বইয়ে প্রথম প্রকাশিত হয়, সেটা সাল ছিল 1931 সাল। 1931 সালে তিনি প্রথম এই 5টি সূত্রের একটা বইয়ের মধ্যে প্রকাশ করেন। ঠিক আছে। এই জি। 5টি সূত্র হচ্ছে, একটা হচ্ছে বুকস আর ফর ইউজ, অর্থাৎ বই ব্যবহারের জন্য। জি। আপনি যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন, বই কিন্তু ওই পা- কিনে ওই গুদামজাত করা না বা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য, বই কিন্তু ব্যবহারের জন্য। ম্যাডাম, ওই যে ওই পাঁচটি নাম আমাকে আমার লেখা আছে। হ্যাঁ, ওই যে গ্রাহকের মানে গ্রাহকের জন্য সময় বাঁচানো বা আরো কি কি এরকম 5টা বিষয়ে উল্লেখ করা আছে হ্যাঁ, ওনার। সেটা আমি বলছি, মিলায় নেন। বুকস আর জি। ফর ইউজ, বই ব্যবহারের জন্য। দ্বিতীয় জি। হচ্ছে এভরি রিডার হিজ বুক, প্রত্যেক পাঠকের জন্য বই প্রয়োজন। জি। আর 3 নম্বর হচ্ছে এভরি বুকস ইজ রিডার, প্রত্যেক বইয়ের জন্য পাঠকের পাঠক। প্রয়োজন। জি। সেভ দ্য টাইম অফ দ্য রিডার, পাঠকের সময় বাঁচাতে হবে। জি। 5 নম্বর হচ্ছে লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানাইজন, গ্রন্থাগার ক্রমবর্ধমান একটা প্রতিষ্ঠান। জি। ঠিক আছে। জি, 5টা ঠিক আছে। জি। হ্যাঁ, এই পাঁচটি নীতিকে বলা হয় পঞ্চনীতি, 5 লস লাইব্রেরি সায়েন্সের। ঠিক আছে। যার জি। উদ্ভাবক জি। হচ্ছেন ডক্টর এস আর রঙ্গনাথন। রঙ্গনাথন। হ্যাঁ। জি। আর কিছু? ম্যাডাম, আপাতত এইটা জানার ছিল। ও আর আচ্ছা আচ্ছা। তো অনেক সর্বশেষ ধন্যবাদ। প্রশ্ন ম্যাডাম, হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন হচ্ছে হ্যাঁ। যে আমার একটা কনফিউশন হচ্ছে, এর আগে আমরা মানে এটা কত কত ডিজিট ছিল আর এখন বর্তমানে কত ডিজিটে চলতেছে, যেহেতু আমি আজকে প্রথম তো এই জন্য একটু বেশি প্রশ্ন করে না, ফেলছি। সে ঠিক আছে। আপনি ডিজিট বলতে? ওই যে আমাদের আম, বইয়ের একটা ডিজিটের ব্যাপারে আছে, আমি ওইটা ভালো ক্লিয়ার না, মানে আমাদের ওই বইয়ের ভিতরে এক জায়গায় পড়ছিলাম যে আগে আমার এরকম 9টা না 8টা ডিজিট ছিল, ডিজিটে লিখতে হতো। আর এখন কয়টা ডিজিট আরো বেড়েছে, এটা শিওর হওয়ার জন্য আর কি। আমি এটা আপনাকে না, অতটুকু না, না, গুছিয়ে বলতে পারছি আমি না, বলি তবে মানে শ্রেণীকরণের যে নাম্বারটার কথা বলছেন, হ্যাঁ, হ্যাঁ, হয়তো বা এটা শ্রেণীকরণের যে শ্রেণীকরণের নাম্বারটা নাম্বার ডিজিট। হচ্ছে এটা, যেটা আমি বলি, আমার ডিডিসি শিডিউল অনুযায়ী নাম্বার গঠনের নিয়ম হচ্ছে যে 3টা ডিজিট, 3 ডিজিটের পরে অবশ্যই একটা ডেসিমাল সাইন দিতে হবে। বুঝতে? 3টা নাম্বারের পরে দশমিক চিহ্ন দিয়ে বাকি নাম্বার ইনক্লুড করতে হয়। সেটা আপনার ম্যাডাম, এটা না ম্যাডাম, এটা না, ওই ওই যে 9টা না কয়টা ডিজিট ছিল না এর আগে, কত সাল থেকে আর কত সালের পর থেকে আবার নতুন করে ডিজিট পরিবর্তন হয়ে 14 না 15টা ডিজিট হয়েছে, এই ব্যাপারটা আমি ক্লিয়ার না, এই ব্যাপারটা একটু ক্লিয়ার। ডিজিট আর কিসের? এটা তো আমি আর বুঝতে। আমিও বিষয়টা মনে করতে পারছি না, যার কারণে আপনাকে একটু ক্লিয়ার বলতে পারছি না, তাহলে আপনার সুবিধা হতো। হ্যাঁ, ঠিক আহ, ঠিক তাই। মানে আসলে তো আমরা প্র্যাকটিক্যাল করাই, আমাদের নিয়ম হচ্ছে বইয়ের যে শ্রেণীকরণ নাম্বার, সে নাম্বারটা হচ্ছে ওই ডিডিসি অনুযায়ী আমরা ফলো করি। ওখানে হচ্ছে মানে কয়টা ডিজিটের পরে দশমিক চিহ্ন হবে, এবং যে কয়টা নাম্বারই হোক না কেন। আর আর একটা হচ্ছে যে ওই আইএসবিএন নাম্বার, আইএসবিএন নাম্বার জি। ওখানে 9 10টা, ওটা ওটা হবে একটা বইয়ের ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, মানে আইএসবিএন হতে পারে ম্যাডাম, হ্যাঁ, হয়তো বা হ্যাঁ, আইএসবিএন আইএসবিএন হতে পারে। নাম্বার, হ্যাঁ। ওটা 8 ডিজিট 9 ডিজিটটাও হতে পারে। কারণ হচ্ছে ওটা তো আইএসবিএন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, আন্তর্জাতিক জি। জি, বুক নাম্বার। প্রত্যেকটা বই। শোনেন, আমাদের কিন্তু সেন্সরশিপ আছে, কপিরাইট আইন আছে। হ্যাঁ। জি। অর্থাৎ জি। আপনার বাজারে যে বই আসবে সঙ্গে সঙ্গে যে সেটা আমরা গ্রহণ করব তা কিন্তু হয় না। এটা আইনের মাধ্যমে আসতে হয়। ঠিক আছে। সেটা কিন্তু জি। জি। সেন্সর বোর্ড কর্তৃক অনুমোদিত হতে হয়। সেন্সর বোর্ড যদি গ্রহণ করে তাহলে সেটা গৃহীত হবে, আর না হলে হবে না। বই লেখার ক্ষেত্রেও কিন্তু অনেক নিয়ম কানুন মানতে হয়। তা ঠিক তদ্রূপ জি। সেক্ষেত্রে ওই আপনার যে বইটার যেমন রেজিস্ট্রেশন করা আর কি, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া, সেই স্বীকৃতি জি। পেতে হলে আপনার বইয়ের একটা নাম্বার দেওয়া হয়।
এই নাম্বারটাই হচ্ছে আইএসবিএন নাম্বার, আর ওটা হচ্ছে 8 ডিজিট 10 ডিজিট হতে পারে। ঠিক আছে? জি, ওখানে দুইটা আছে, আইএসবিএন আর আইএসএসএন নাকি এন, এটা? হ্যাঁ, আইএসএসএন সেটা হলো ইন্টারন্যাশনাল জি জি স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, জি আর জি, একটা হ্যাঁ বুক হ্যাঁ, সিরিয়াল নাম্বার। নাম্বার, জি জি বুক নাম্বার। জি জি ঠিক আছে, এবার ক্লিয়ার? জি জি, ইনশাল্লাহ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আর প্রশ্ন? জি, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, তবে দেখেন, যেহেতু আপনারা এই যে বলছি যে গ্রন্থাগার, গ্রন্থাগার কত প্রকার, এখন একটা বিষয় আসতে হবে, সেটা হচ্ছে গ্রন্থাগার আর গ্রন্থাগারিক, এই পার্থক্যটা বুঝতে হবে। লাইব্রেরি আর লাইব্রেরিয়ান, অনেক কিন্তু বলে যে লাইব্রেরিয়ান সায়েন্সে পড়ি, কিন্তু লাইব্রেরিয়ান কখনো সায়েন্স হয় না। লাইব্রেরিয়ান একজন ব্যক্তি, লাইব্রেরিতে যিনি কর্মরত থাকেন তিনি হচ্ছেন লাইব্রেরিয়ান, অর্থাৎ গ্রন্থাগারিক। ঠিক আছে? আর এই গ্রন্থাগারিকতা কিন্তু একটি পেশা। পেশাটা কি? পেশা হলো কি, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, নৈপুণ্য, দক্ষতা, তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থেকে এবং সমাজে বিশেষ অবস্থানে, মানে বিশেষ অবস্থান লাভ করা যায়, সেটাই হচ্ছে কিন্তু পেশা, একটা নৈপুণ্য। অর্থাৎ আমরা বলতে পারি যে জীবন ধারণের জন্য আমরা যে কাজ করে কি করি, অর্থ উপার্জন করি, যে কাজ করে আমরা যেটা অর্থ উপার্জন করি সেটা কিন্তু আমরা পেশা বলতে পারি, তাই না? তা ঠিক লাইব্রেরিয়ান একটি পেশা। কেননা গ্রন্থাগারে ক্রমবর্ধমান উন্নতি ও উৎকর্ষ, জনকল্যাণে এর অনস্বীকার্যতা, অপরিহার্যতা, এবং কি করা যায়, এবং অন্যান্য পেশার ন্যায় যে সমস্ত বিদ্যমান যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য কি গ্রন্থাগারিকতা পেশার মধ্যে বিদ্যমান। সেজন্যই গ্রন্থাগারিকতা কিন্তু একটি পেশা হিসেবে সম্মানজনক আসনে অধিষ্ঠিত হতে পেরেছে বা অধিষ্ঠিত হয়ে আছে। ঠিক আছে?